সবাইকে স্বাগতম। আমি ডাক্তার তন্ময়, পাশ করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। এখন বর্তমানে সার্জারিতে এফসিপিএস করতেছি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং 46 বিসিএস রিটেন এর জন্য প্রিপারেশন নিচ্ছি। যাই হোক, আমাদের আজকের পড়ার চ্যাপ্টার হলো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। দেখুন, এটা হলো শর্ট সিলেবাস একটা চ্যাপ্টার, এটা অনেকেই চ্যাপ্টারটা বাদ দিবে, কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে কতিপয় 15 থেকে 20টা টপিকস পড়াবো, যেখান থেকে স্যাররা যদি কোশ্চেন করে বাইরে যাবে না। তো আমাদের জানতে হবে আমাদের কোন টপিকসগুলো জানতে হবে। তো আমরা আসেন পেজ নাম্বার পরে পেজে আসি। প্রথম পেজে আমাদের কিছু জানতে হবে না, তো আমরা একটু আগাবো। আমরা এখান থেকে দেখেন, এই চ্যাপ্টার থেকে বেশি কিছু পড়তে হবে না। আমি প্রথমে পড়বো যেটা, সেটা গ্লাভস। এই যে ডাক্তারদের ব্যবহার, কিন্তু গ্লাভসটা প্রত্যেকটা ডাক্তারের ব্যবহারের সময়, সার্জিক্যাল কোনো প্রসিডিউরের সময় বা পেশেন্ট হ্যান্ডলিংয়ের সময় গ্লাভসটা আসে। দ্যাটস ওয়াই গ্লাভসটা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। তাও আমাদের সব থেকে যেটা পড়তে হবে, আমরা কোন গ্লাভসটা বেশি ইউজ করি। আমরা সব থেকে বেশি যে ইউজটা করি, দেখেন এখানে এক সুন্দর করার কথা লিখেছে, পরিবেশ বান্ধব রূপে কোন ধরনের গ্লাভস আমরা ইউজ করি? নাইট্রাইল গ্লাভস। পরীক্ষা এইটা মেডিকেল ভর্তি পরীক্ষা কোশ্চেন চলে আসতে পারে যে পরিবেশ বান্ধব গ্লাভস কোনটা, উত্তর কী হবে? নাইট্রাইল গ্লাভস। শুধু এই লাইনটা জানতে হবে। এরপরে আমাদের দেখেন এখানে একই কথা লেখা আছে, ল্যাবরেটরিতে প্রধানত কোন গ্লাভস, একই কথা, যেটাই পরিবেশ বান্ধব সেটা আমরা ল্যাবরেটরি ইউজ করব, আমরা অন্য কোনো গ্লাভস ইউজ করবো না। দ্যাটস ওয়াই পরীক্ষা যদি কখনো আসে যে ল্যাবরেটরিতে হোক বা পরিবেশ বান্ধব হোক, কোন ধরনের গ্লাভস ইউজ করি আমরা? নাইট্রাইল গ্লাভস। এরপরে জ্বলন্ত বস্তু নিয়ে, জ্বলন্ত বর্গের যা আছে জিটেক্স, শেষ। আর কোনো লাইন পড়ার দরকার নেই, এবং কেমিক্যাল পদার্থ বা রাসায়নিক পদার্থ নিয়ে যখন কাজ করবেন তখন ল্যাটেক্স। তিনটা জিনিস সব থেকে ভালো, নাইট্রাইল, জ্বলন্ত জিনিস নিয়ে জিটেক্স, এবং কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ নিয়ে কোনটা করবে? ল্যাটেক্স। আর কোনো লাইন পড়া মানে সময় নষ্ট মানে জীবন নষ্ট। আমরা জীবন নষ্ট করতে চাই না, আমরা আরো সুন্দর ভবিষ্যৎ আপনাদের করে দিতে চাই। আমরা চলে আসবো পেজ নাম্বার 4-এ। পেজ নাম্বার 4 থেকেও আপনাদের কোনো লাইন পড়তে হবে না। খুবই সুন্দর একটা বিষয় যে আপনাদের কোনো লাইন 4-5 থেকে পেজ থেকে পড়তে হচ্ছে না। কিন্তু কষ্ট হলেও সত্য কথা, 5 নম্বর লাইনে গ্লাস সামগ্রী। আমরা জানি ডাক্তারদের অবশ্যই যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তখন গ্লাস ইউজ হয়, তো গ্লাসটা আমাদের জানতে হবে। দেখেন কি জানতে হবে, গ্লাস কয় ধরনের আছে, কি? সফট এবং পাইরেক্স বা শক্ত। যেটা সফট সেটা নর্মাল জিনিস, যেমন কাঁচনল, বিকার, এগুলো তৈরি করবে, কিন্তু পরীক্ষা এটা আসবে না। পরীক্ষা আসবে এই লাইনটা। সফট গ্লাসের কি উপাদান? আর জিটেক্স গ্লাস। দেখেন পাইরেক্স গ্লাস, এখানে থাকবে জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম পলিসিলিকেট। সুন্দর করে দেখায় ফেলেন, সুন্দর করে। পাইরেক্স গ্লাসে কি থাকে আমার সাথে একটু বলতে হবে? এক্সেলেন্ট। আর কোমল গ্লাস, সফট গ্লাসে কি থাকবে? সফট মানে সোডিয়াম, সফট মানে কি? সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম সিলিকেটস। এই যে এগুলো যারা পড়বেন তারা মেডিকেলে চান্স পাবেন না। এই শর্টকাট যারা মেডিকেলে চান্স পাবেন না। এরপরে আমরা আর কিছুই পড়বো না। এরপরে আমরা চলে আসবো পেজ নাম্বার 7 নাম্বার এসে সুন্দর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো এই যে গ্লাস সামগ্রী ইউজ করতে করতে ময়লা হয়ে যেতে পারে, সেগুলো কি করতে হবে? তখন পরিষ্কার করতে হবে। গ্লাস সামগ্রী পরিষ্কার করবো কি দিয়ে? আমরা ক্রোমিক অ্যাসিড দিয়ে। কি দিয়ে? এই ক্রোমিক অ্যাসিডের পাশে একটু লিখে রাখবা যে এর নাম হলো ক্লিনিং মিশ্রণ বা ক্লিনজিং মিশ্রণ। লিখে রাখো একটু, পরে লেখা আছে যদিও। এরপরে যে এসব লাইন পড়া মানে টাইম নষ্ট, শুধুমাত্র এই লাইনটা পড়তে হবে। নাপ কোচিং সেন্টার শুধুমাত্র 300 টপিক্সের দিকে ফোকাস করতেছে, অন্য কিছু পড়ে টাইম নষ্ট করবেন। অনেক ভালো ভালো কোচিং আছে, নাম করা কোচিং আছে, অনেক কিছু পড়াবে, কিন্তু আপনারা কিন্তু এগুলো করলে আপনাদের সময় নষ্ট। মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো সেগুলো থেকে হয় যেগুলো ডাক্তারদের জন্য দরকার, ডাক্তারদের ব্যক্তিগত লাইফে বা ডাক্তারদের যখন কোনো তাদের প্রফেশনাল লাইফে যেগুলো লাগে সেগুলো। তখন গ্লাস সামগ্রী পরিষ্কার করতে আমাদের কী লাগবে? 3টা জিনিস। কি আয়শা বলেন? পরীক্ষাটা আসবে না। পরীক্ষা আসবে সর্বোত্তম কোনটা? ক্রোমিক অ্যাসিড। কোনটা? পরীক্ষা আসবে সর্বোত্তম গ্লাস পরিষ্কার কোনটা ব্যবহার করা, উত্তর কী হবে? পরীক্ষা আসতে পারে গ্লাস পরিষ্কার ব্যবহার করা হয়নি কোনটি? সোডিয়াম কার্বনেট, ডিটারজেন্ট, ক্রোমিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট। উত্তর কোনটা হবে? সোডিয়াম বাইকার্বনেট। পরীক্ষা আসতে পারে সোডিয়াম কার্বনেট কত % দ্রবণ গ্লাস পরীক্ষা ইউজ করতে হবে? কত %? 10%। পরীক্ষা আসতে পারে আয়েশা যে পরিবেশ বান্ধব রূপে কোনটা ইউজ করা হয়? পরিবেশ বান্ধব কোনটা?
পরীক্ষা আসবে যে গ্লাস পরিষ্কার কারকের ভিতরে পরিবেশ বান্ধব কোনটি, উত্তর কি হবে ডেকন 90 বা ডিটারজেন্ট 19। তাহলে এখান থেকে পড়া কিন্তু শেষ। এখান থেকে পড়তে হবে কোনটা কোনটা কত পার্সেন্ট কোনটা কোন জায়গায় শেষ। এই লাইন থেকে আর কিন্তু কিছু পড়া মানে টাইম নষ্ট মানে জীবন নষ্ট। সুন্দর একটা মিশ্রণ আছে ক্রমিক অ্যাসিডের মিশ্রণটা, যাদের খুব পড়তে ইচ্ছা করে তাহলে শুধু এইটুকু পড়বেন, এর ভিতরে কোনো লাইন কোনো কিছু পড়ার দরকার নেই। এখানে কি কি থাকে আয়েশা? আর একটু দ্রুত বলতে হবে, আর একটু ফাস্ট বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। ডাক্তার হতে গেলে সবসময় কনফিডেন্স থাকবে অনেক বেশি, ঠিক আছে? ডাক্তার হতে গেলে কিন্তু মিন করলে হবে না। দেন এসব কোনো লাইন পড়ার জন্য আমি আপনাকে বলবো না, এখানে একটা লাইন পড়তে হবে। এই যে পেজ নাম্বার 9, পেজ নাম্বার 9-এ একটা লাইন পড়তে হবে যে কাছে দাগ সৃষ্টি করে কে। এবারে আর কোনো লাইন পড়া মানে টাইম নষ্ট। পরীক্ষার কাজ ক্ষয়প্রাপ্ত হয় কোনটির কারণে, উত্তর কি হবে? এটা মেডিকেল উত্তর 3বার আসছে, 3বার যে কাছে দাগ সৃষ্টি করে কে। এই যে আমরা বিভিন্ন কাছে দাগ কাটি, তাই না? আলটিমেটলি কে করে? হাইড্রোজেন ক্লোরাইড। এই 9 নম্বর পেজ থেকে আর কোনো লাইন পড়া মানে টাইম নষ্ট মানে জীবন নষ্ট। আমরা চলে যাইতে হবে পেজ নাম্বার 9-এর শেষের দিকে, যে এই যে আয়তনিক বিশ্লেষণে কত গ্রাম দিয়ে আমরা মাপি, রাসায়নিক সাহায্যে আমরা কত গ্রামের ভর মাপি, 0.01 থেকে 0.301 গ্রাম। শুধু এতটুকু জানতে হবে কত, মানে আমরা যে স্পেসিফিক জায়গা বলবো এর বাইরে থেকে কোনো কোশ্চেন হবে না। কোশ্চেন হলে টাকা ফেরত। যদি কোনো কোশ্চেনের বাইরে থেকে আসে আপনারা ডিরেক্ট বলবেন যে টাকা ভর্তি দিন, সেই টাকা আমি দিয়ে দিব। আমি আমার নিজের টাকা পকেট থেকে টাকা দিব, কোনো সমস্যা নেই। আমি ডাক্তারি করে যা ইনকাম করে সব টাকা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদেরকে এই আমাদের দাগানো লাইনগুলো পড়তে হবে। আচ্ছা আয়শা, তাহলে কত ভর? কিন্তু ডাক্তাররা কি করবে, এখানে কেজি দিয়ে দিবে। তাহলে কি করতে হবে, আমি আরো 2 শূন্য কি করতে হবে, বাড়াই দিতে হবে, 3টে শূন্য বাড়াই দিতে হবে, তাই না? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে গ্রামে দিছে না কেজিতে দিছে, এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সব কোচিং এগুলো বলবে না, এগুলো শুধুমাত্র নাপ কোচিংই বলবে, কারণ আমরা দীর্ঘদিন ধরে গবেষণা করতেছি। তো আমরা এরপরে পড়বো হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কি পড়বো আয়েশা বলো? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো তোমার ভালোবাসা, যে ভালোবাসাটা কোনোদিন শেষ হবে না, যত চেঞ্জ হোক না কেন কোনো চেঞ্জ হবে না। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বাবা মার সাথে যে ভালোবাসা। আর আমরা বর্তমান যুগে যে ভালোবাসাটা করতে, সেটা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, যেটা চেঞ্জ হয়ে যায় 2 দিন পর কি হয়। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এরা কখনোই এদের ঘনমাত্রা পরিবর্তন হবে না, এই কথাটা ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে, এদের ভালোবাসার কোনো চেঞ্জ হবে না। আয়েশা, তুমি কেমন ভালোবাসা চাও, প্রাইমারি নাকি সেকেন্ডারি? গুড, আমিও প্রাইমারি ভালোবাসা চাই। ভাই কোনটা চান? অবশ্যই প্রাইমারি। আমরা কেউ সেকেন্ডারি চাই না, কিন্তু পরীক্ষার জন্য সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ খুব ইম্পর্ট্যান্ট। আমরা জানি দুষ্টু লোকের সবসময় গুরুত্ব বেশি থাকে, তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এদের ঘনমাত্রা কী হবে আয়েশা, পরিবর্তন হয়ে যাবে। আমরা শুধু একটা জিনিস মনে রাখবো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সি থাকলে কি হবে, প্রাইমারি, এক্সেপ্ট HCl। মনে রাখবেন কোনো যৌগের ভিতরে যদি সি কথাটি থাকে সেটা হবে প্রাইমারি, এক্সেপ্ট HCl। HCl কিন্তু সি আছে, সি আছে, বাট সেটা হয়ে যাবে সেকেন্ডারি। যাই হোক, আমরা একটু পরে এটা দেখবো। আমরা পল ভঙ্গিটা একটু দেখবো, পল ভঙ্গি ব্যালেন্সটা একটু দেখবো। তো এই পল ভঙ্গি ব্যালেন্সের যে গঠনে শুধুমাত্র যে অংশ আছে 4টা, কয়টা আছে আয়েশা? নামগুলো একবার একটু বলে ফেলো। পরীক্ষা আসবে নিচের কোনটি পল ভঙ্গি ব্যালেন্সের গঠনের উপাদান নয়? এখান থেকে 3টা দেবে, আরেকটা দেবে অন্য জায়গা থেকে। কোশ্চেন বুঝে ফেললে আপনাদের পড়া একদম সহজ। আমরা আপনাদের কোশ্চেন অ্যানালাইসিস করে পড়াবো। আমরা একটা ক্লাস নেবো, যে ক্লাসে টোটাল কেমিস্ট্রি থেকে সবগুলো চ্যাপ্টারের উপরে একটা মেডিকেল ভর্তি পরীক্ষা কী ধরনের কোশ্চেন আসছে এটার উপরে ক্লাস নিব, সেটা কিছুদিন পরে নিব। আপনারা দয়া করে আমাদের কোর্সে এনরোল করে ফেলেন। আমাদের এই সুন্দর সুন্দর ক্লাসগুলো আপনাদেরকে পাইলে আশা করা যায় আপনাদের আগামী 4 মাস আপনাদের জীবনটা আরও অন্যরকম হয়ে যাবে। দেখেন, চান্স পাওয়ার পরে আপনাদের জীবনটা অন্যরকম হয়ে যাবে, কিন্তু এখন আপনারা অনেক সময় টাইম নষ্ট করছেন। আমরা চাই না এই টাইমটা আপনারা এভাবে নষ্ট করুন। আমাদের সাথে থাকেন, প্রত্যেক সপ্তাহে মাত্র 3টা ক্লাস করেন আমাদের সাথে। জীবনে অনেক কোচিংয়ের পিছনে সময় দিচ্ছেন, অনেক কিছু করছেন। জাস্ট আমি বলবো 4টা মাস, এই 4টা মাসের সপ্তাহে 3টা করে দিন, আমাদেরকে 2 ঘন্টা করে সময় দিন, এর বেশি সময় আমি নিব না। আচ্ছা, চলে আসি আমরা এরপর। আয়েশা, এরপরে আমাদের কি পড়তে হবে জানো? এখান থেকে কোনো কিছু পড়া লাগবে না। পল ভঙ্গির ব্যালেন্সে কোনো লাইন দাগানো আছে আমি বলবো এটা পড়া যাবে না, এটা পড়া যাবে না, পড়া লাগবে না। আমরা এখন চলে আসবো রাইডার ধ্রুবক বের করার একটা ছোটোখাটো ম্যাথ, ইদানিং করে খুব ইম্পর্ট্যান্ট হয়েছে। এই যে পেজ নাম্বার 12 পেজে রাইডার ধ্রুবক গণনা। মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা জানি ফিজিক্স থেকে ম্যাথ থাকে, খুব শর্ট ম্যাথ। আর এই শর্ট ম্যাথ মানেই এরকম জায়গা খুব স্যারদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। পরীক্ষা আসবে 5 মিলিগ্রাম রাইডার ব্যবহার করে রাইডার ধ্রুবক কত হবে? খুব সুন্দর ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর মেডিকেল টেস্ট 2024 সালের জন্য, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই কোশ্চেন এটা উঠাই দেবে, এই যে এখানে আছে।
আমরা এরও বের করতে পারবো, কিন্তু সমস্যা হবে গ্রাম আর মিলিগ্রাম যখন দেবে আমরা উল্টা ফেলতে পারবো। যাও এরকম একটা দিলে যখন মনে রাখবেন 5 মিলিগ্রাম দিছে, যে মিলিগ্রাম দিক না কেন তাকে গুণ করবেন 2 দিয়ে, কত দিয়ে আয়সা দিয়ে 100 ভাগ, 100 ভাগ করলে যে উত্তরটা পাবেন মনে রাখেন এখানে যেটা থাকবে এখানে উত্তর তাই আসবে। মনে করেন এখানে আসলো 0.01 মিলিগ্রাম, 0.1 মিলিগ্রাম। এখন আপনি দেখলেন বা তোমরা দেখলা যে এখানে উত্তরে আছে গ্রামে, তাহলে কি করতে হবে মিলিগ্রাম থেকে গ্রামে আবার কনভার্ট করতে হবে। ক্লিয়ার? তাহলে যেটা থাকবে তাকে 2 দিয়ে গুণ করবো, কত দিয়ে ভাগ করবো 100 ভাগ করবো। তারপর আমি দেখবো যে আমার প্রথমে যেটা দেওয়া ছিল এটা কি মিলিগ্রামে নাকি গ্রামে। যদি মিলিগ্রামে থাকে তাহলে এই পাশে যেটা পাবো সেটা কি পাবো মিলিগ্রাম। এখন দেখবো আমরা উত্তর কি দেখবো মিলিগ্রাম আছে নাকি গ্রাম আছে। যদি দেখি গ্রামে তাহলে কি করবো 1000 ভাগ করে দিব, পড়া শেষ। এই ধরনের কোশ্চেন যদি পারেন অন্যদের থেকে আপনি আগায় থাকবেন। এই ধরনের ম্যাথ যদি পারেন আপনি অন্যদের থেকে আগায় থাকবেন। আমি আবার বলতেছি ভাইয়ারা, সময় নষ্ট করেন না, জীবন নষ্ট করেন না। জীবনের মূল্য অনেক বেশি, অনেক সাধনার পর একটা জীবন পাইছি আমরা, এই জীবনটা নষ্ট করেন না। আমরা যেখানে ভর্তি হন না কেন আমাদের ক্লাসগুলো একটু করেন। আমরা এরপরে চলে যাবো একটা ম্যাথ। দেখেন এই যে সুন্দর করে একটা আমরা ম্যাথ, আপনারা কিন্তু অবশ্যই অনুশীলনের ভিতরে কোশ্চেনগুলো সলভ করবেন। এই অনুশীলনের ভিতরে কোশ্চেন যেগুলো আছে এটা অনেকে সলভ করবে না এবং এরা মেডিকেল ভর্তি পরীক্ষায় 2 থেকে 3 মার্ক কম পাবে। যারা সলভ করে যাবে তাদের থেকে 2 থেকে কম পাবে। তো এই পেজ থেকে এই ম্যাথটা একটু দেখবেন, এটা আপনারা সবাই পারবেন। আমরা চলে যাবো পরের পেজে, পেজ নাম্বার 14তে আসবো। পেজ নাম্বার 14তে আমরা আসার পরে মোলারিটি 13 নম্বর শেষের দিকে দেখবো একটু মোলারিটি আছে। এই যে মোলার দ্রবণ, এই জিনিস সম্পর্কে একটু জানতে হবে। 14 নম্বর এই জিনিসটাকে একটু জানতে হবে। আয়সা সালফিউরিক অ্যাসিডের পারমাণবিক ভর কত? 98 গ্রাম। এখন আমি এখানে 1 লিটার দ্রবণ রাখলাম, 1 লিটার পানি নিলাম, কি নিলাম 1 লিটার দ্রবণ নিলাম, দিয়ে আমি এর ভিতরে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড দিলাম। তাহলে তার দ্রবণের ঘনমাত্রা কত হবে 1। ঘনমাত্রা কত হবে 1। এই যে যদি কোনো সময় 1 লিটার দ্রবণে তার পারমাণবিক ভরের সমান ওজন আমি যদি ওই দ্রবণে দিই তার ঘনমাত্রা কত হবে 1 মোলার। এখন আমি পরীক্ষায় আসবে, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে 1 লিটার দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড মিশাইলে তার ঘনমাত্রা কত হবে 0.5। বা পরীক্ষার ঘনমাত্রা কেমন হবে সেমিমোলার, ডেসিমোলার, মোলার। উত্তর কি হবে? উত্তর হবে সেমিমোলার। সেই মানে অর্ধেক না, 98 অর্ধেক কত 49। এখন পরীক্ষা আরো সুন্দর করে কোশ্চেন দিল 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড মিশাইছি 1 লিটার দ্রবণে, কি হবে দেখেন 98 গ্রামকে কত দিয়ে ভাগ করলে 10 দিয়ে ভাগ করলে, তাহলে আমি প্রথমে 98 দিলে যদি 1 পাই তাহলে 1 কে আমি 10 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে 0.1 মানে কি ধরনের দ্রবণ ডেসিমোলার। তাহলে সেমিমোলার, ডেসিমোলার এবং মোলার এই 3টে সম্পর্কে কনসেপ্ট থাকতে হবে কেমন ক্লিয়ার। আয়সার ক্লিয়ার, আশা করা যায় আপনাদের ক্লিয়ার হবে। আর না হইলে এখানে কিছু করার নাই, চলে যাবো পরের পেজে। এই পেজ থেকে কোনো কিছু পড়া যাবে না। বিশেষ করে এটা আপনারা সবাই জানেন, আমি অলরেডি বলে ফেলছি, এটা একবার একটু রিডিং দিবেন। প্রাইমারি মতো সেকেন্ড মতো যেটা বলছিলাম উদাহরণগুলো একটু পরে একটা চার্ট দিয়ে আছে, শুধু এই 4টা পড়তে হবে। এই যে 4টা পড়লে হবে না, এই চার্টের পারমাণবিক ভরগুলো সহ পড়তে হবে। কারণ এখান থেকে আপনাদের যদি মোলারিটির অঙ্ক দেয়, এই যে এখানে ভর আছে, এই যে এখান থেকে দিয়ে দিবে 10.6 গ্রাম, পরীক্ষা দিয়ে দেবে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট মিশাইলে কত হবে। এখন এই যে পারমাণবিক ভর 106, আপনি যদি এখন মুখস্থ না করেন পরীক্ষা হলে আপনার মনে থাকবে? তার মানে এই পারমাণবিক ভরগুলো সবগুলো কি করবা আয়েশা? মুখস্থ করবা। যদি কোনোটা মনে না থাকে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনেট এই 1 আর এই পাশে 3, এই দুটো মুখস্থ করতে হবে। তার প্রাইমারি আর সেকেন্ডারি বলছিলাম, দেখেন সি থাকলে প্রাইমারি, সি না থাকলে সেকেন্ডারি। এই যে সি থাকলে দেখেন সি 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 সবগুলো সি আছে। আর এইদিকে কোনোটা সি নাই, শুধু এই সেল আমি বলছিলাম একটা ব্যতিক্রম, এখানে সি আছে। আর বাকিটা আপনারা পারবেন। চলে যাবেন পরের পেজে। আর কোনো কিছু এখানে পড়া যাবে না। 16 নম্বর পেজেতে কোনো কিছু পড়া লাগবে না। 16 নম্বর পেজেতে কোনো কিছু পড়া লাগবে না, এসব কিছু পড়তে হবে না। চলে যাইতে হবে আমাদের, এসবও লাগবে না। আসো আগাইতে, আইসা আগাও আগাও আগাও, এসব কিছু পড়তে হবে না। যা বলে দেবো এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই। মোলারিটি তুমি তোমার বের করা শিখাইছি, সব মোলারিটিগুলো তোমরা সবাই এটা পারবা। আমরা এখন চলে আসবো এইটা, পেজ নাম্বার 23তে এসে আমরা আয়তনিক বিশ্লেষণ পাবো। আয়তনিক বিশ্লেষণ কয় ধরনের, কি কি আয়েশা? আঙ্গিক আর মাত্রিক। আঙ্গিক মানে কি? একটা দ্রবণের ভিতরে যা যা আছে, মনে করো আমি একটা দ্রবণের ভিতরে সোডিয়াম মিশাইলাম,
পটাশিয়াম মিশাইলাম, ক্যালসিয়াম মিশাইলাম, এই যে কী কী আছে সেটাকে বলা হবে কি আঙ্গিক। আর আমি একটা দ্রবণের ভিতরে 2 গ্রাম সোডিয়াম দিছি, 4 গ্রাম ক্লোরাইড দিছি, 10 গ্রাম দিছি, এই এর একটা মাত্রা আছে না 4:2 4:10 এই মাত্রা আমি কি মাত্রায় দিছি সেটাকে বলা হবে মাত্রিকা। আর কী কী আছে সেটা বোঝার জন্য এক্সেন্ট, বুঝছো? এটা কিন্তু অনেকেই বোঝে না, এটা বুঝতে হবে যে কী কী উপাদান আছে তার জন্য আমি করবো আঙ্গিক, আর কোন কোন মাত্রা আছে সেটা কী করবো, একটা কোয়ালিটিভ একটা কোয়ান্টিটিভ। ক্লিয়ার? পরীক্ষা ইংলিশ নামগুলো সবসময় কী করতে হবে, পড়তে হবে। যারা পরীক্ষার কোশ্চেন সলভ করে তারা এগুলো দিতে পারবো। আচ্ছা, এবার আয়তনিক বিশ্লেষণে কিছু যন্ত্রপাতি আমরা ইউজ করি, এই যন্ত্রপাতি শুধু ব্যবহার করতে হবে। কী পড়তে হবে? এই যন্ত্রপাতির উপর লিখে রাখা আয়সা, এখানে ব্যবহার করতে হবে। ব্যবহার প্রথমে আমরা দেখবো মেজারিং সিলিন্ডার। এই যে ডান পাশে দেখো, এটা হলো মেজারিং সিলিন্ডার, এই যে এইটা। তো মেজারিং সিলিন্ডার দিয়ে আমরা কী করি, তরল পরিমাপ করি, তাই না? কী করি, এই লাইনটা দেখাতে হবে, নির্দিষ্ট আয়তনের গাঢ় সালিকে পরিমাপ করার জন্য ইউজ করি। শুধু এতটুকু পড়তে হবে, এই যে ব্যবহার, আর কোনো কিছু পড়তে হবে না। পড়া শেষ কিন্তু। এরবারে অনেক কিছু এই 10 দাগ কাটা থাকে এগুলো পড়া মানে কি টাইম নষ্ট, নাকি টাইম নষ্ট না? টাইম নষ্ট। আর টাইম নষ্ট মানে কি জীবন নষ্ট। গুড আয়েশা, এই ডায়লগ শিখে গেছো, এতে তোমার মঙ্গল হবে। যখন রুমে থাকবো তখন এগুলো মনে করো যে ভাইয়া এই কথা বলছে, টাইম নষ্ট করা মানে জীবন নষ্ট, এগুলো মনে করো। সত্যি আপনারা মনে করবেন, তোমরা মনে করবা টাইম নষ্ট মানে জীবন নষ্ট। জীবন নষ্ট না করতে চাইলে আমাদের ক্লাসগুলো একটু করো, প্রমিস করতেছি মঙ্গল হবে, কোনো সময় অমঙ্গল হবে না। এখানে আমি তোমাদেরকে খারাপ হওয়া শেখাবো না, এখানে আমি তোমাকে শেখাবো কীভাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া যায়, এতটুকু শেখাবো কীভাবে একটা মানুষকে কীভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে। তোমাদের উদ্দেশ্য এখন পড়ালেখা করো, তোমাদের উদ্দেশ্য এখন মোবাইল চালানো না, তোমাদের উদ্দেশ্য এখন অন্য অন্য কোচিংয়ে যে মেয়ে দেখা না, ছেলে দেখা না, তোমাদের জীবন এখন গড়ার সময়। যাই হোক, আমরা পরের দিকে চলে আসি। এখন এই যে এরপরে আমরা দেখবো হলো মেজারিং ফ্লাক্স। খুব সুন্দর একটা কথা হলো কি, মেজারিং ফ্লাক্স সাধারণত কী করা হয়, শুধু নির্দিষ্ট একটা প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য। এই লাইনটা চলে আসবে পরীক্ষায়, যে প্রমাণ দ্রবণের জন্য, প্রমাণ দ্রবণ তৈরির জন্য কোনটা ইউজ করাই আয়েশা? ক্লিয়ার? পড়া হয়েছে আয়েশা, এটা বুঝছো? এরপরে আমরা চলে যাবো বুরেটে। এই দেখো বুরেটটাকে একটু দেখে নাও। বুরেটের এই দেখো, বুরেট আর পিপেট অনেকটা এই যে, এটা হলো বুরেট, হ্যাঁ। আর এটা যখন দাগ দেওয়া থাকে তখন তাকে আমরা কি বলি, পিপেট। বুরেটে কোনো দাগ দেওয়া থাকে না, বুরেট হলো জাস্ট নল। আর পিপেটে কি থাকে, দাগ দেওয়া থাকে। তো বুরেটের যেটা তুমি পড়বা, বুরেটের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য, ভাগের আয়তন কত? এই যে দাগ কাটা আছে, নাক কাটা আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগের আয়তন কত? 12বার মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট। পিপেটের কাজটা দেখো আয়েশা, পিপেটের কাজটা কী হবে বলো? এই যে নির্দিষ্ট দ্রবণ, একটা দ্রবণ থেকে অন্য দ্রবণে পাঠানোর জন্য, মনে করো আমার এখানে 5 ml সোডিয়াম দরকার, সালফিউরিক অ্যাসিড দরকার, আমি মুখ দিয়ে টেনে এই জায়গায় নিয়ে যাচ্ছি। এই যে নির্দিষ্ট আয়তনের আমি যে এটা দ্রবণ টানতেছি এক পাত্র থেকে অন্য পাত্র, তার জন্য কি হয়, পিপেট। এই লাইনটা পড়তে হবে। খুব মজার বিষয় যে এখান থেকে আর কিছু পড়তে হবে না, বিকার থেকে আর কোনো কিছু পড়া লাগবে না। কনিক্যাল ফ্লাক্স থেকে কোনো কিছু পড়ার দরকার নেই। শুধু একটা কথা কনিক্যাল ফ্লাক্সে পড়তে হবে, যেখানে ট্রাইটেশন বিক্রিয়া ঘটানো হয়। কি বিক্রিয়া ঘটানো হয়? পরীক্ষার বিক্রিয়া ট্রাইটেশন বিক্রিয়া কোথায় ঘটানো হয়? কনিক্যাল ফ্লাক্স। এই যে কনিক্যাল ফ্লাক্সটা একটু দেখে নিতে হবে। এখানে তাপমাত্রা কত থাকে সাধারণত? 25°। চাপ কত থাকে? 250। ছবির ভিতর কিন্তু কোশ্চেন আসবে আয়েশা, বুঝছো? তোমরা ছবি যেখানে থাকবে সেখানে একটু দেখে ফেলবা। এরপরে প্রমাণ দ্রবণে ওয়াশ বোতল লাগবে না। ওয়াশ বোতল এখানে যে ক্রোমিক অ্যাসিড, আমরা এটা ক্লিনিং মিশ্রণ অলরেডি পড়ে ফেলছিলাম, এটা আমরা কিছু পড়বো না এখন। যত ফাস্ট রিভিশন করা যায় এই পরিষ্কার ক্লিনিং মিশ্রণ, এটা আমরা অলরেডি জানি, এটা আমরা এখন আর জানা লাগবে না। সবাই একটু আগে আসতে হবে আমাদের সাথে সাথে, পেজ নাম্বার 29-এ আসতে হবে। 29 এসে আমরা স্পিড ল্যাম্প পাবো, কিন্তু এই স্পিড ল্যাম্পও লাগবে না। পরে পেজে শুধু স্পিড ল্যাম্পের একটা ছবি আছে, এই যে ছবিটা পেজ নাম্বার 30-তে একটা ছবি আছে, ছবিটা দেখতে হবে একটু। এই ছবিটা দেখলে বোঝা যাবে। এখন এই স্পিড ল্যাম্পের পাশে লিখে রাখতে হবে যে অল্প তাপ তৈরি করার জন্য আমি ইউজ করবো কোনটা? অল্প তাপ। তোর তাপ যখন কম লাগবে তখন তুমি কোনটা দিবা? স্পিড ল্যাম্প। এই যে এখানে দেখো, এই লাইনটা দেখো, কম তাপ উৎপাদী বুনসের অভাবে স্বল্প তাপের জন্য, এই যে স্বল্প তাপ, এই কথাটা যদি না পড়ো তাহলে হবে না। তাহলে অল্প বা স্বল্প তাপের জন্য আমরা কোনটা করব? স্পিড ল্যাম্প। আর বেশি তাপের জন্য কোনটা করব? বুনসেন বার্নার। বুনসেন বার্নার সর্বোচ্চ তাপমাত্রা কত রে আয়েশা?
1570 ডিগ্রি, খুব ইম্পর্টেন্ট লাইন, আমি গোল করে দিচ্ছি কিন্তু দেখো কত সুন্দর করে গোল করে দিচ্ছি, এই কথাটা এভাবে জানতে হবে। এরপরে জানতে হবে বাইরের দিকে কেমন থাকে, বাইরের দিকে অক্সিজেন থাকে, অক্সিজেন কি করে জারণ করে, কি করে, তাহলে বাইরের দিকে থাকবে কি মণ্ডল, জারণ মণ্ডল, আর ভিতর দিকে থাকবে বিজারণ মণ্ডল। শেষ, পড়া শেষ। এখন এই স্পিড ল্যাম্পের থেকে শুধু আরেকটা লাইন পড়তে হবে যে স্পিড ল্যাম্পে কি কি থাকে, মিথিলেটেড স্পিড থাকে 95% আর 5% কি থাকে, মিথানল। পরে পেজে চলে আসো আয়েশা। দেখো এখানে টেস্ট টিউবকে যখন তুমি তাপ দিবা তখন কত ডিগ্রি করে ধরে তাপ দিবা, 45 ডিগ্রি, কত ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তাপ দিতে হবে, ঠিক আছে। আসো তারপরে পেজে আসো। এরপরে তুমি চলে যাবা 32 পেজে। 32 পেজে শুধু একটা লাইন পড়তে হবে, সেটা হলো রাজআম্ল সংকেত। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য 3 স্টার মডেল কোশ্চেন লিখে রাখো, 2024 সাল আসবে। 3 স্টার রাজআম্ল সংকেত কি পরীক্ষা আসবে, দুইটাই কিন্তু গাঢ়, দুইটাই কি কনসেন্ট্রেটেড, মানে দুইটাই গাঢ়, গাঢ় নাইট্রিক অ্যাসিড প্লাস গাঢ়, কিন্তু এক অণু নাইট্রিক অ্যাসিড আর 3 অণু HCl, এক অণু নাইট্রিক অ্যাসিড 3 অণু HCl, ঠিক আছে। এরপরে আমরা কষ্ট করে চলে যাব ড্রাইং এজেন্ট। দেখো এই ড্রাইং এজেন্ট মানে কি আর নিরোধক মানে কি, শুধু কথা জানতে হবে। শোনো, যদি জলীয় বাষ্প শুষে নেয় তখন তাকে আমরা বলবো শুষ্ককারক, কি বলবো, আর যদি পানি শুষে নেয় তখন তাকে বলবো নিরোধক। জলীয় বাষ্প নিলে কি বলবো, শুষ্ককারক, আর পানি নিলে নিরোধক। এই উদাহরণগুলো একটু দেখায় ফেলো, এই উদাহরণগুলো শুধু এক্সাম্পলগুলো। খুব ইম্পর্টেন্ট কিন্তু, আমি আবার বলতেছি এই চ্যাপ্টারটা 3 স্টার, আমরা আবার 3 স্টার চ্যাপ্টার আরও কিছু দিব, কিন্তু এখন এটা দিয়েছে 3 স্টার। কিন্তু আয়েশা কোশ্চেন আসবে কোনটা, শোনো কোশ্চেন আসবে যে এই লাইনটা, এই লাইনটা অনেক জায়গায় দেখায় দেবেন, অনেক কোচিংয়ে কোশ্চেন আসবে। দেখো এই লাইনটা, এই দেখো এই লাইনটা, এই যে এই লাইনটা কোনটি শুষ্ককারক হিসেবে ব্যবহৃত হবে, আবার উত্তর কি কি, আবার বলো আমার সাথে দুইবার বলো, আবার বলো। এই সালফুরিক অ্যাসিড এবং PT5 কি হিসেবে ইউজ করা হয়, এক্সেলেন্ট। এবার আসো নিচের দিকে, আর কিছু পড়বা না, এই মোলার টোলার এগুলো সব তুমি পারবা। চলে যাও 34 চলে যাও, এই লাইনটা একটু পড়তে হবে, মারাত্মক বিজারক পদার্থ কি কি আছে, এই যে যা। আরেকটা কথা মনে রাখো, যে ক্ষয়কারী যেখানে কথা থাকবে মনে রাখবে অ্যাসিড ক্ষার, অ্যাসিড ক্ষার হলে কি হবে, ক্ষয়কারী। সালফিউরিক অ্যাসিড কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে, যেখানে অ্যাসিড ক্ষার পাবা সেগুলো কি হবে, ক্ষয়কারী। আর বিপজ্জনক বিজারক মানে এরা এই যে এগুলো কি হবে, পানির সাথে ধাতুর সাথে পানির সংস্পর্শে কি হবে, আগুন ধরে দেবে, কি হবে, আগুন ধরে দেবে। এই লাইনটা আসবে পরীক্ষার বিলিসের কোন যৌগটি পানির সাথে প্রবল বেগে বিক্রিয়া করে আগুন ধরে দেয়, উত্তর কি হবে, 3টা, সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, এবং এগুলো সব বিজারক লিখে রাখবে, পাশে এগুলো সব ওখানে লিখে আছে যে বিজারক লিখে আছে, এগুলো কিন্তু সব কি হবে আয়েশা, বিজারক। এই লাইন থেকে আর কোন লাইন, এই যে পেজ থেকে আর কোনো কিছু পড়া লাগবে না। আমরা চলে আসবো 35 নম্বর পেজে, না 34 নম্বর পেজে আরেকটা পড়তে হবে, যে নেসলার দ্রবণ আর পটাশিয়াম পাইরোন্টিপেনেট। আয়েশা পটাশিয়াম পাইরোন্টিপেনেট কি শনাক্ত করি, সোডিয়াম শনাক্ত করি, আর নেসলার দ্রবণ দিয়ে অ্যামোনিয়াম। তোমার প্রিপারেশন অনেক ভালো আছে, তুমি কিন্তু মেডিকেলে চান্স পেয়ে যাবা। এই যে নেসলার দ্রবণ সংকেতটা দেখছো না, K2IgI4, এই প্লাস এই, আরেকবার বলো আমার সাথে, মানে এক কথায় ক্ষারীয় মার্কিউরিক সালফেটটাকে আমরা আয়োডাইডটা আমরা কি বলবো, নেসলার দ্রবণ। এটাতে কি শনাক্ত করি আমরা, অ্যামোনিয়া। কি শনাক্ত করি, অ্যামোনিয়া। পরীক্ষা যদি না আসে টাকা ফেরত। আসো তারপর 34 নম্বর পেজে চলে আসো, অম্লক্ষার নির্দেশক, এটা অন্য চ্যাপ্টারে পড়বে, এটা লাগবে না। এইবার এই যে সিম্বল কয়টা আছে, 10টা। 35 নম্বর পেজে একদম লাস্ট লাইনটা, আন্তর্জাতিক সিম্বল কয়টা আছে, 10টি। এখান থেকে এই যে সিম্বল থেকে কি পড়তে হবে, শুধু উদাহরণ কি পড়তে হবে, লিখে রাখো, শুধু উদাহরণ পড়তে হবে, তাও সবগুলো না। বিষাক্ত ক্যাডমিয়াম, ক্রোমিয়াম আর লবণ, ওই যে সে বিজারকগুলো পড়ছিলাম মনে আছে, ওইগুলো কি হিসাবে, ওইগুলো আবার বিষাক্ত ওগুলো। আর ক্যাডমিয়াম আর ক্রোমিয়াম এগুলো তো অবশ্যই বিষাক্ত, খাইলে কি হবে, মানুষ মরে যাবে। আর মারাত্মক বিষাক্ত মানেই সায়ানাইড, মানে তুমি পাশে লিখো সায়ানাইড তো মারাত্মক বিষাক্ত। আমরা সিগারেট খাই, নিকোটিন কি খারাপ না ভালো, মারাত্মক বিষাক্ত, ঠিক আছে আয়েশা। এরপরে পেজে চলে আসো, সবাই চলে আসো এরপরে পেজে। এরপরে দেখো ক্ষতিকারক,
ক্ষতিকারক মানে যেগুলো আবার ক্ষয়ক্ষতি করে, সাধারণত আমাদের এই যে জৈব ব্লিচিং পাউডার, পেইন্টস, এটা পড়ার দরকার নেই, ক্ষতিকারক পরীক্ষা আসবে না। উত্তেজকটা আসবে। উত্তেজক আছে সিমেন্ট গুঁড়াটা গোল করো, সোপ পাউডার, এই দুইটা ভালো করে গোল করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট দাহ্য, সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে দাহ্য এবং মারাত্মক দাহ্য, এই দুইটা। দাহ্য আয়েশা যে চারটা আমি বলছিলাম, যেটা পানির সাথে তীব্র বেগে আগুন বিক্রিয়া করে, সোডিয়াম অক্সাইড, লিথিয়াম হাইড্রেট, জিঙ্ক পাউডার, অ্যারোসল, পেট্রোলিয়াম, দাহ্য। 1 2 3 4 5 6 এই 6টা পড়ে যাবেন। যদি না পড়ে যান তাহলে কিন্তু 1 মার্ক মিস করবেন মেডিকেল ভর্তি পরীক্ষায়। পরীক্ষার নিচের কোনটি দাহ্য পদার্থ বা কোনটি দাহ্য পদার্থ নয়, যে কোনো একটা ভাবে আসবে। মারাত্মক দাহ্য এলপিজি, সিএনজি, অ্যাসিটিলিন, অ্যারোসল, ইথার। এগুলো কি হবে? এগুলো অনেক বিক্রিয়া, এ তো দাহ্য, এ তো আগুন ধরে, আবার এগুলো আরও বেশি আগুন ধরবে। আমরা দেখি যে সিএনজি বা এলপিজি অনেক সময় কী হয়ে যায়, বাস্টে মানুষ মারা যায়, এগুলো বাস্টে মানুষ মারা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা পড়বো হলো বিস্ফোরক। বিস্ফোরক মানে হলো পারক্সাইড। বিস্ফোরক মানে কি? কারণ জানি আমরা আমাদের যে বোমা টোমা বানাতে হয়, বোমা টোমাতে কি ইউজ করে? পারক্সাইড। এই জন্য পারক্সাইড কী হয়? বিস্ফোরক। পরিবেশের জন্য ক্ষতি করে অ্যামোনিয়া, ক্লোরিন গ্যাস, সেটা একবার একটু রিডিং পড়তে হবে, পরে চলে আসতে হবে। এই যে জারক, কি কি জারক পদার্থ আছে আমরা জানি, যত হ্যালোজেন আছে সব হ্যালোজেনগুলো কেমন? জারক। ক্লোরিন, ফ্রোমিন, ব্রোমিন, আয়োডিন সব কি হবে? জারক। আর যত অক্সিজেনের যৌগ আছে সব কি হবে? জারক। আর ক্ষয়কারক মানে আমি কি বলছিলাম? এই যে অ্যাসিড ক্ষার, দেখো সব অ্যাসিড ক্ষার, দেখো ক্লিয়ার। 10টা শেষ। আন্তর্জাতিক তেজস্ক্রিয় রশ্মিকে কি বলা হয়? ট্রিফয়েল। পরীক্ষা আসবে যে আন্তর্জাতিক তেজস্ক্রিয় রশ্মিকে কি বলা হয়? ট্রিফয়েল। এমএসডিএস এর ফুল ফর্মটা একটু দেখায় ফেলো এখানে 29 নম্বর পেজে, 38 নম্বর পেজে, 29 নম্বর পেজে। এটা একটু দেখতে হবে, এটা পড়া খুব সহজ। আমাদের জৈব যৌগ আছে না, জৈব যৌগে আমাদের কি আছে? অ্যালকোহল আছে, বেনজিন আর টলুইন আছে না? এই 3টা কাজ করবে কি হিসেবে? দাহ্য ক্ষতিকর হিসেবে। কি হিসেবে? আচ্ছা, এগুলো পড়ার দরকার নেই, দাহ্য আর ক্ষতিকর। আর অ্যাসিড ক্ষার আমি বলছিলাম, অ্যাসিড ক্ষার সব কি হবে? ক্ষয়কারী। কি হবে? ক্ষয়কারী। এবারে আর্সেনিক অক্সাইড একটা ক্ষয়কারী ও বিষাক্ত। ক্ষয়কারী বিষাক্ত কোনটা? আর এবারে যা আছে সব দাহ্য। এই বাদ দিয়ে যাতে যা আছে সব কি? দাহ্য। সব কি? দাহ্য। সব হলো দাহ্য। খুব সুন্দর, কিন্তু আমাদের পড়া কিন্তু প্রায় শেষের দিকে। এগুলো আর কিছুই লাগবে না, একটু আগাও। আয়শা এগুলো আসো, এগুলো কিছুই লাগবে না, এগুলা পরীক্ষা লাগবে না। আসো পেজ 42-তে আসো। এই যে জারক পদার্থগুলোর নামগুলো দেখাও। এটা 3 স্টার, যদিও এটা কেমিস্ট্রি ফার্স্ট পেজ চ্যাপ্টার 4-এ পড়াবো, কিন্তু তারপর এখানে একটু দেখায় ফেলো এগুলো। দেখো আমি কি বলছিলাম, যতগুলো কি থাকবে? ক্লোরিন, ফ্রোমিন, ব্রোমিন, আয়োডিন আর যত অক্সিজেন যৌগ সব দেখাইলে কি দেওয়া? পরীক্ষা আসবে নিচের কোনটি জারক উভয় হিসেবে ব্যবহৃত হয়? হাইড্রোজেন পারক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এগুলো আমরা চ্যাপ্টার 4-এ শিখবো, এখন শিখবো না, পরে চ্যাপ্টার 4-এ শিখবো। শিখতে গেলে আমাদের সাথে যুক্ত হইতে হবে। এগুলো আর কিচ্ছু লাগবে না, এসে আগাও। এগুলা পড়া মানে টাইম নষ্ট মানে জীবন নষ্ট। এই যে পেজ নাম্বার, এখানে আসো 44। এটা খুব সহজ। যদি ক থাকে হয়ে যাবে হে, ক থাকলে কি হয়ে যাবে? মানে ক্লোরোফর্ম হয়ে যাবে কি? হেক্সেন। কার্বন টেট্রাক্লোরাইড হয়ে যাবে হেক্সেন। দেখো এই দেখো কার্বন ক থাকলে কি হয়ে যাবে? হেক্সেন। আর বেনজিন আর জয়েলিন দুটো থাকলে হয়ে যাবে টলুইন। কি হয়ে যাবে? টলুইন। মানে বেস থাকলে হয়ে যাবে ট, বজ থাকলে হয়ে যাবে কি? ট। বস থাকলে হয়ে যাবে ট, আর ক থাকলে হয়ে যাবে হেক্সেন। আর দেখো 2 থাকলে হয়ে যাবে 1, 2 থাকলে হয়ে যাবে লেড, থাকলে হয়ে যাবে পটাশিয়াম, লেড থাকলে হয়ে যাবে কি? আর পটাশিয়াম থাকলে হয়ে যাবে ক্যালসিয়াম। তাহলে আবার দেখো ক থাকলে হে, বেনজিন জয়েলিন থাকলে টলুইন, বেটুলিন 2 থাকলে 1, লেড থাকলে পটাশিয়াম থাকলে ক্যালসিয়াম। পড়া শেষ। না আসলে টাকা ফেরত। এসব জিনিস পারতে হবে। আর আমাদের 10 মিনিট লাগবে।